শুনতে পাচ্ছি ম্যাম। হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আমরা পড়ছি জেনারেল প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি। লাস্ট দুইটা ক্লাস একটু পড়েছিলে, আপলোড করার পর দেখেছিলে তোমরা? কতজন আছো? মাত্র 6 জন। গত ক্লাসে আমরা ড্রাগ রিসেপ্টর কনসেপ্টটা নিয়ে পড়েছিলাম। আজকে আমরা ফার্মাকোকাইনেটিক্স এর শুরু থেকে শুরু করব, যে একটা ড্রাগ যে আমরা দেই, ড্রাগটা কি কি ডোজেস ফর্মুলেশনে থাকে আর আমরা কোন কোন রুটে দিতে পারি। কেন ডোজেস ফর্মুলেশন এত বেশি? শুধু একটা ডোজেস ফর্মুলেশন বা একটা রুট থাকলেই তো হতো। এই ডিফারেন্ট রুট আর ডিফারেন্ট ডোজেস ফর্মুলেশনের ইম্পর্টেন্সটা কি, দরকারটা কি, ওটা আজকে আমরা দেখব। ডোজেস ফর্ম বলতে কি বুঝো? ডোজেস মানে আমি একটা ড্রাগ খাচ্ছি, ওটা কি ফর্মে খাচ্ছি? সলিড হিসেবে খাচ্ছি, লিকুইড হিসেবে খাচ্ছি, নাকি মুখে একটা ড্রাগ দেওয়া যাচ্ছে না, তাকে প্যারেন্টারালি দিতে হচ্ছে, আদার দেন ওরাল, ইন্টারভেনাস, ইন্টারমাসকুলার অর সাবকিউটেনিয়াস। এই ফর্মুলেশন গুলিকে বলে ডিফারেন্ট ডোজেস ফর্মস অফ ড্রাগ। কি কি আছে এর মধ্যে? আছে সলিড প্রিপারেশন, সেমি সলিড প্রিপারেশন, লিকুইড প্রিপারেশন এবং গ্যাসিয়াস প্রিপারেশন। এখন আমরা একটা একটা করে পড়বো যে সলিড প্রিপারেশন অফ ড্রাগ কি কি আছে। সলিড প্রিপারেশনের মধ্যে আছে ট্যাবলেট, ক্যাপসুল, সাপোসিটরি, গ্র্যানিউলস, পাউডার, এগুলি। ট্যাবলেটেরও বিভিন্ন টাইপস আছে, যেমন এন্টেরিক কোটেড ট্যাবলেট, এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট। কোটেড ট্যাবলেট কেন কোটেড হয়, কেন এন্টেরিক কোটেড হয়, কেন ফিল্ম কোটেড হয়? ফিল্ম কোটেড কেন হয়? কিছু কিছু ড্রাগ আছে যে খুব প্যালাটেবল না, মানে খুব ব্যাড অর্ডার বিশিষ্ট, ওইসব ড্রাগকে একটা ফিল্ম দিয়ে কোটেড করা হয়। ফিল্মের মধ্যে সুগার বা কিছু ফ্লেভারেন্ট এজেন্ট থাকে, যাতে পেশেন্ট যখন ড্রাগটা সোয়ালো করবে তার ওই সেন্সেশনটা না হয়, ব্যাড অর্ডারের কারণে ভমিটিং না হয়। আমরা পড়েছিলাম যে এন্টেরিক কোটেড কেন হয়। কিছু কিছু ট্যাবলেট দেখা যায় যে আমাদের জিআইটি তে যে স্টমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভেঙে যায়, বা আমাদের সোয়ালো করার পর আমাদের স্টমাককে ইরিটেশন করতে পারে। দুইটা কারণ হতে পারে, যে একটা হলো ড্রাগের কজ, একটা হলো আমাদের স্টমাকের কোনো ইরিটেশনের কারণে। এই দুইটা কারণে একটা ট্যাবলেটকে এন্টেরিক কোটেড করা হয়, যাতে নাম্বার 1 ট্যাবলেটটা গ্যাস্ট্রিক জুস দিয়ে ডিস্ট্রয় না হয়, আর নাম্বার 2 ওই ট্যাবলেটের কারণে যাতে আমাদের স্টমাকে বা জিআইটি তে কোনো ইরিটেশন না হয়। এই দুইটা কারণে ট্যাবলেটকে এন্টেরিক কোটেড করা হয়। আর একটা যে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হলো কোটেড ট্যাবলেট বা এন্টেরিক কোটেড ট্যাবলেট, এটা কখনো ভাঙা যায় না। তুমি যদি পেশেন্ট যদি ভেঙে খেতে চায়, যে পুরো ট্যাবলেটটা সোয়ালো করতে পারছে না, যে আমি ট্যাবলেটটা ভেঙে খেতে চাই, তুমি অবশ্যই পেশেন্টকে প্রেসক্রাইব করার সময় বলে দিবে যে এই কোটেড, এটা যেহেতু এটা কোটেড ট্যাবলেট, এটাকে ভাঙা যাবে না, ভাঙলে এটার ইফিকেসিটা কমে যাবে। আচ্ছা, আবার কিছু ট্যাবলেট আছে মডিফাইড রিলিজ ট্যাবলেট, যে একটা ট্যাবলেট আমি সোয়ালো পেশেন্টকে দিলাম, পেশেন্ট সোয়ালো করলো, এটা ইফেক্টটা ধরো একটা ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন 2 to 3 আওয়ার্স, আমি এই ফর্মুলেশনের মাধ্যমে ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশনটা বাড়াতে পারি। এটা কিভাবে করে? এর মধ্যে অনেকগুলি ফর্ম আছে, যেমন কন্ট্রোল রিলিজ, সাস্টেইনড রিলিজ, স্লো রিলিজ,
এই ধরনের ট্যাবলেট আছে। এইসব ট্যাবলেটে সাধারণত দুইটা লেয়ার থাকে। প্রথম ফার্স্ট লেয়ারটা আমি ট্যাবলেট সোয়ালো করার সাথে সাথে ডিসলভ হয়, ওটা ইমিডিয়েট অ্যাকশন দেয়। আর যে গ্র্যানিউলস গুলি ভিতরে থাকে সেকেন্ড লেয়ারে, ওটা ছোট ছোট গ্র্যানিউলস আকারে থাকে, যে একটা একটা গ্র্যানিউলস রিলিজ হবে, ওটা তার ফাংশন করবে। এভাবে আমি ওই ড্রাগটা ডিউরেশন অফ অ্যাকশনটা প্রলং পেতে পারি। আবার কিছু কিছু ড্রাগ ক্যাপসুল ফর্মে থাকে। কেন ক্যাপসুল ফর্মে থাকে? দেখা যায় যে ট্যাবলেট বানানোর জন্য ওয়াটার ইউজ করতে হয় যাতে ড্রাগের পটেন্সিটা কমে যেতে পারে। ক্যাপসুল এই প্রপার্টিস থেকে মুক্ত, ক্যাপসুলের পটেন্সিটা বেশি থাকে। আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু পেশেন্ট ট্যাবলেট সোয়ালো করতে পারে না, কিন্তু ক্যাপসুলটা খুব সহজে সোয়ালো করতে পারে। আর ক্যাপসুলের ক্ষেত্রে আরেকটা প্রবলেম হয় না, আমরা জানি যে একটা ট্যাবলেট খেলে সেটার একটা ডিসোলিউশন টাইম, ডিসইন্টিগ্রেশন টাইম থাকে, যে একটা ট্যাবলেট ডিসইন্টিগ্রেশন মানে ডিসোলিউশনটা শুরু হওয়ার টাইমকে বলে ডিসইন্টিগ্রেশন, আর ডিসোলিউশন বলে ট্যাবলেটটা যখন পুরোপুরি ডিসলভ হয়ে যাবে। ক্যাপসুলের ক্ষেত্রে এই প্রবলেমটা থাকে না, ডিসইন্টিগ্রেন্ট লাগে না। ক্যাপসুলটা খেলে শেলটা ভেঙে যায়, জেলাটিন একটা শেল থাকে, তারপর ভিতরের গ্র্যানিউলস গুলি রিলিজ হয়, যার কারণে আমরা ক্যাপসুলের ক্ষেত্রে ট্যাবলেটের চেয়ে একটু ইমিডিয়েট ইফেক্ট পাই, কারণ ক্যাপসুলে ডিসইন্টিগ্রেশন ডিসলিউশনের দরকার পড়ে না। ট্যাবলেট আরো বিভিন্ন ধরনের হয়, যেমন চিউয়েবল ট্যাবলেট, যেমন অ্যালবেন্ডাজোল বা অ্যান্টাসিড গুলি চুয়েবল হয়, মানে ওগুলি গিলে খাওয়া যায় না, মুখে নিয়ে চুষে খেতে হয়। ইফারভেসেন্ট ট্যাবলেট, দেখবে যে ক্যালসিয়াম, অনেক পেশেন্টে আছে যে ক্যালসিয়ামের ট্যাবলেটটা বড় থাকলে সেটা খেতে চায় না বা সোয়ালো করতে পারে না, তখন তুমি তাকে ইফারভেসেন্ট ট্যাবলেট গুলি দিতে পারো। ইফারভেসেন্ট ট্যাবলেটের সুবিধা কি হয়, এটা পানিতে গুলে পানিটা খেয়ে নিল পেশেন্ট। আরো কিছু ফর্মুলেশন আছে, যেমন সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, আমরা যে নাইট্রোগ্লিসারিন, গ্লিসারিন ট্রাইনাইট্রেট দেই অ্যানজাইনার পেশেন্টকে, সাবলিঙ্গুয়ালি কেন দেই? র‍্যাপিড অনসেট অফ অ্যাকশনের জন্য। ওই সাবলিঙ্গুয়াল ট্যাবলেটটাও একটা স্পেশাল ফর্মুলেশনে থাকে। আরেক ধরনের সলিড প্রিপারেশন হলো সাপোসিটরি। এখন আসো সেমি সলিড। সেমি সলিড প্রিপারেশন কি কি আছে? এর মধ্যে আছে অয়েন্টমেন্ট, ক্রিম, পাউডার, মানে পাউডার মানে টপিক্যাল ইউজের জন্য। সেমি সলিড প্রিপারেশন গুলি সাধারণত টপিক্যাল রুটে ব্যবহার করি আমরা। অয়েন্টমেন্ট আর ক্রিমের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। অয়েন্টমেন্টটা দেখবে যে খুব, তোমরা নিজেরাই যদি একটা, ধরো বিটামিথাসন, এটার একটা ফর্মুলেশন নিলে অয়েন্টমেন্ট, একটা ডোজেস ফর্মুলেশন, আরেকটা নিলে ক্রিম, তোমরা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবে। আর এটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কিছু পার্থক্য থাকে, যেমন অয়েন্টমেন্টটা যেখানে ড্রাই স্কিন থাকে, ড্রাই স্কিন প্রবলেমের ক্ষেত্রে অয়েন্টমেন্টটা দিতে হয়, কারণ অয়েন্টমেন্টটা বেশি অয়েলি হয়। আর ক্রিমটা সাধারণত যেসব স্কিন প্রবলেমে স্কিনটা ড্রাই থাকে না, মানে ওয়েট থাকে, ওইসব ক্ষেত্রে আমরা ক্রিমটা ব্যবহার করি। এগুলি কিন্তু পড়াগুলি খুব সহজ, জাস্ট একবার রিডিং পড়বে বা একবার ক্লাসটা করবে তাহলেই বুঝে যাবে। লিকুইড ফর্মুলেশনের মধ্যে আছে সলিউশন, সাসপেনশন, ইমালশন, তারপর আমরা ইন্ট্রাভেনাস যে ইনজেকশন গুলি দেই ওগুলিও লিকুইড ফর্মুলেশন, ইন্টারমাসকুলার সাবকিউটেনিয়াস ইনজেকশনের জন্য যে ফর্মুলেশন গুলি দেই ওইগুলিও লিকুইড ডোজেস ফর্ম অফ ড্রাগ। এখন আসো, কেউ কি আমাকে বলতে পারবে সলিউশন আর সাসপেনশন এই দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে? তোমরা আগে তো পড়েছিলে, কেউ বলতে পারবে? কারো মনে আছে হোয়াট ইজ সলিউশন এন্ড হোয়াট ইজ সাসপেনশন? একটা হোমোজেনাস, একটা হেটারোজেনাস। কেন একটা হোমোজেনাস আর কেন আরেকটা হেটারোজেনাস? এটার একটা খুব সহজ কারণ আছে, তোমাদের কারো মনে আছে? কেউ কথা বলছে না কেন? তোমরা দেখবে যে
হ্যাঁ বলো। সলিডের সাথে মিক্স করে ফেলে, যেটা সাসপেনশন। হুম হুম। দেখবে তোমাদের বাসায় ছোট ভাই বোন বা কাউকে যদি তুমি কোনো পেশেন্টকে যদি সিরাপ দাও, দেখবে যে এক ধরনের সিরাপ ফর্মুলেশন থাকে যে ওটা খুব ক্লিয়ার, ওটা ঝাঁকাতে হয় না। আরেকটা দেখবে বোতলের গায়ে লেখা থাকে যে খাবার মানে সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন। কেন? কারণ যেটা সলিউশন ওটা হলো হোমোজেনাস একটা লিকুইড। সলিউশনের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলি আছে ওগুলি ওয়াটার সলিউবল, ওটা সলিউবল ফর্মেই থাকে, তাই তোমার আর ঝাঁকাতে হয় না। আর সাসপেনশন হলো একটা হেটারোজেনাস ফর্মুলেশন, যার কারণে এখানে কিছু ওয়াটার ইনসলিউবল পার্টিকেলস থাকে, তাই ওটা যদি যাতে মিক্স হয়ে যায় এই জন্য দেখবে যে সাসপেনশন খুব শেক করে নিতে হয়, পেশেন্টকে অ্যাডমিনিস্ট্রেট করার আগে খুব শেক করে নিতে হয়। তোমরা একটা দুইটা ফর্মুলেশন দেখলেই বুঝতে পারবে যে কোনটা সলিউশন। সলিউশন হবে ক্লিয়ার হোমোজেনাস, আর সাসপেনশন হবে হেটারোজেনাস নট ক্লিয়ার। আবার দেখবে যে যেসব ফর্মুলেশন ইন্ট্রাভেনাস অ্যাপ্লিকেশনের জন্য থাকে ওটার একদম ক্লিয়ার একটা সলিউশন হয়, কিংবা হোয়াইট হয় কিন্তু মানে হোমোজেনাস হয়। আবার ইন্ট্রামাসকুলার দেখবে একটু সাসপেনশন টাইপ হয়, কিন্তু যেটা তুমি ইন্ট্রাভেনাসলি দিবে ওটা অবশ্যই ক্লিয়ার সলিউশন হতে হবে। যেগুলি লিপিড সলিউবল এজেন্ট ওগুলি যদি আমি ইন্ট্রাভেনাসলি দেই বা ইন্ট্রামাসকুলারলি দেই সেটা খুব পেইনফুল হয়। এজন্য বেটার যে ওয়াটার সলিউবল এজেন্ট গুলি আমরা ইন্ট্রাভেনাসলি ব্যবহার করি। আর গ্যাসিয়াস ফর্মুলেশনের মধ্যে আছে অ্যারোসল, গ্যাস, এগুলি আমরা কিভাবে ব্যবহার করি? ইনহেলার দিয়ে করতে পারি অথবা নেবুলাইজ করতে পারি পেশেন্টকে। গ্যাসের মধ্যে আছে অক্সিজেন, কোন পেশেন্টের যদি শ্বাসকষ্ট হয় প্রথমেই আমরা কি দিয়ে শুরু করি? ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্টকে প্রথমেই আমরা দেই অক্সিজেন, ওটা হয় গ্যাসিয়াস ফর্মে। তারপর দেই নেবুলাইজ দেই, অথবা পেশেন্ট যদি বাসায় থাকে তাহলে সে ইনহেলার ইউজ করে। এগুলি হলো গ্যাসিয়াস ফর্মুলেশন অফ ড্রাগ। এর প্রতিটার আলাদা কারণ আছে কেন এই ফর্মুলেশন, আর প্রতিটার আলাদা একটা অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজও আছে। এই ফর্মুলেশনটা রিটেনে কখনো আসেনি, কিন্তু তোমরা জাস্ট জানার জন্য একবার পড়ে নিবে, ভাইভাতে মাঝে মাঝে জানতে চায়। Why there are so many doses formulation of drug? এতক্ষণ যে কারণগুলি বললাম সেটা থেকে তোমরা এর আনসারটা খুব সুন্দর করে দিতে পারবে। যেমন কিছু কিছু ড্রাগ আমরা ওরালি দিতে পারি না, এজন্য তখন কি করতে হয়, তার প্যারেন্টারাল ফর্মুলেশন লাগে। ওরালি কেন দিতে পারি না ড্রাগ? ধরো আমি ইনসুলিন ওরালি দিতে পারি না কারণ এটা প্রোটিন ইন নেচার, আমাদের প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ইনসুলিন ভেঙে যাবে। আবার বেনজাইল পেনিসিলিন বা কিছু কিছু ড্রাগ যেগুলি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে অ্যাসিড লেবাইল হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে তাদের এফিকাসিটা নষ্ট হয়ে যায়, সেটাও আমরা ওরালি দিতে পারি না ড্রাগ। আবার ওয়াটার সলিউবল এজেন্ট আমি যদি ওরালি দেই সেটা কিন্তু অ্যাবজর্ব হবে না, তাই বেটার হবে ওটা যদি আমি ইন্টারভেনাস ফর্মুলেশনে দেই। আরো অনেক কারণ আছে, যেমন হেপারিন আমরা ওরালি দিতে পারি না। একটা কোশ্চেন রিটেনে প্রায়ই আসে যে নেম 3 drugs that cannot be given orally with explanation, তখন তোমরা ইনসুলিন, হেপারিন, বেনজেন পেনিসিলিন, অ্যামাইনো গ্লাইকোসাইড, কেন আমরা এগুলি ওরালি দিতে পারি না সেটা ড্রাগের নাম লিখে এক্সপ্লানেশনটা লিখবে। আবার ধরো গ্যাসিয়াস ফর্ম, কেন আমরা এই ফর্মুলেশনে দেই? কারণ এটা সরাসরি সাইট অফ অ্যাকশনে যাবে, র্যাপিড অনসেট অফ অ্যাকশন পাবো, এজন্য গ্যাসিয়াস ফর্মগুলি দেওয়া হয়। আবার ধরো সেমি সলিড যে অয়েন্টমেন্ট প্রিপারেশন গুলি আমরা কেন ওটা টপিক্যালি দেই? একটা ড্রাগ যদি টপিক্যালি কাজ করে, ধরো ফাঙ্গাল ইনফেকশন হলো যেটা টপিক্যাল ড্রাগ দিয়েই ভালো হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমার ওরাল অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ খাওয়ার আর দরকার পড়লো না। আবার ধরো ইন্ট্রাভেনাস ফর্মুলেশন গুলি আমরা ইমার্জেন্সি কন্ডিশনে ব্যবহার করতে পারি। আবার সলিড প্রিপারেশনের মধ্যে ট্যাবলেট, আমি একটা বাচ্চাকে ট্যাবলেট দিতে পারবো না, তখন আমার তাকে সলিউশন বা সাসপেনশন দিতে হবে। এক্সট্রিম এজ মানে টু ওল্ড অথবা টু ইয়ং,
ওদেরকে ট্যাবলেট গুলি দেওয়া যায় না। আবার সাপোসিটরি গুলি কখন দেই আমরা? ধরো পেশেন্ট খুব ভমিটিং হচ্ছে, পেশেন্ট তো ওরালি ড্রাগ খেতে পারবে না, তখন আমি তাকে সাপোসিটরি দিতে পারি। আবার ফিভারের ক্ষেত্রেও কি করে, সাপোসিটরি দেয় প্যারাসিটামল, যাতে র‍্যাপিড অনসেট অফ অ্যাকশন বলা যাবে না, কিন্তু ওটা বলা যায় যে ওরালি দিলে যে বায়োঅ্যাভেলেবিলিটিটা তার চেয়ে কিছুটা বেশি হয় রেকটাল প্রিপারেশনে, সাপোসিটরিতে। এখন আসলে এই যে ড্রাগের আমরা এতগুলি ফর্মুলেশন দেখলাম, এই ফর্মুলেশন গুলির মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস তো থাকেই। ধরো প্যারাসিটামলে তো প্যারাসিটামল থাকবে, সাথে এই প্যারাসিটামল যে আমি একটা ট্যাবলেট বানাবো, ওই ট্যাবলেট বানানোর জন্য তার সাথে আরো কিছু অ্যাড করতে হবে। যেসব সাবস্টেন্স আমি অ্যাড করব সেগুলি হবে ইনার্ট, মানে তাদের কোনো ফার্মাকোলজিক্যাল প্রপার্টি থাকবে না। ইনার্ট মানে ইনঅ্যাক্টিভ। এই ইনঅ্যাক্টিভ সাবস্টেন্স গুলিকেই বলে এক্সিপিয়েন্ট। এটা অস্পিতে প্রায় আসে যে একটা ট্যাবলেট দিয়ে দেয়, প্যারাসিটামল, নাপা বা অ্যান্টাসিড, যে এর এক্সিপিয়েন্ট গুলি লেখো, রাইট দ্য নেম অফ এক্সিপিয়েন্ট ইউজড ইন দিস ফর্মুলেশন। তখন তোমরা আলাদা আলাদা ভাবে ডাইলুয়েন্ট, বাইন্ডার, ডিসইন্টিগ্রেটিং এভাবে নাম দিয়ে দিয়ে কি কি ব্যবহার করা হয় ডাইলুয়েন্ট হিসেবে সেগুলি লিখবে। তাহলে এক্সিপিয়েন্ট তো দেখলে যে এক্সিপিয়েন্ট হলো ইনার্ট সাবস্টেন্স, যা কিনা ড্রাগের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস এর সাথে ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? যাতে একটা আমি ফর্ম দিতে পারি, ট্যাবলেটের একটা ফর্ম দিতে পারি। শুধু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা ড্রাগ প্রিপেয়ার করা যায় না। এখন আসো কি কি আছে এক্সিপিয়েন্টের মধ্যে। প্রথমে আছে ডাইলুয়েন্ট। ডাইলুয়েন্ট হিসেবে আমরা কি কি ব্যবহার করি? ডাইলুয়েন্ট কি? ডাইলুয়েন্ট হলো যখন একটা ড্রাগের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসটা এত কম পরিমাণে লাগে যে সেটাতে একটা ট্যাবলেট বানানো যায় না, খুব ছোট হয়ে যায়, তখন আমরা ড্রাগের বাল্কটা, মানে কি বলবো, থিকনেসটা বাড়ানোর জন্য ডাইলুয়েন্ট হিসেবে ডেক্সট্রোজ, ল্যাকটোজ, স্টার্চ, সুক্রোজ, মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ এগুলি ব্যবহার করে ড্রাগটাকে একটা নির্দিষ্ট আকার দেয়। এটাকেই বলে ডাইলুয়েন্ট। ডাইলুয়েন্টটাও ফার্মাকোলজিক্যালি ইনার্ট সাবস্টেন্স, মানে ইনঅ্যাক্টিভ। ও আমাদের বডিতে যে কোনো ধরনের রিঅ্যাকশন করবে না। তাহলে ডাইলুয়েন্টের মধ্যে আছে ডেক্সট্রোজ, ল্যাকটোজ, স্টার্চ, পাউডার সুক্রোজ আছে, ক্যালসিয়াম সালফেট আছে। কয়েকটা নাম মুখস্থ করে ফেলবে, অস্পিতে যে ফর্মুলেশনই আসবে ডাইলুয়েন্ট লিখে এটা লিখে দেবে। দি নেক্সট ইজ বাইন্ডার। বাইন্ডারের মধ্যে কি কি আছে? মিথাইল সেলুলোজ, অ্যাকাশিয়া, জেলাটিন, এগুলি। বাইন্ডার মানে হলো, নামের মধ্যে বুঝতে পারছো যে মলিকিউল গুলিকে একসাথে বাইন্ড করে রাখে, কম্প্রেস করে রাখে, যাতে আমি একটা ট্যাবলেটের ফর্মটা দিতে পারি, একটা আরেকটার সাথে অ্যাডহেয়ার করে রাখে পাউডার পার্টিকেল গুলিকে। বাইন্ডার হিসেবে আমরা ব্যবহার করি মিথাইল সেলুলোজ, অ্যাকাশিয়া, জেলাটিন, স্টার্চও ব্যবহার করা হয় এগুলি। নাম্বার 3 ইজ ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। ডিসইন্টিগ্রেশন মানে জানো? একটু আগেই বললাম যে একটা ট্যাবলেট খেলে সেটা যে ডিসলিউশনটা শুরু হবে, তার আগে দেখবে তোমরা নিজেরাই একটা ট্যাবলেট এক গ্লাস পানিতে ছেড়ে দেখবে যে একটা কোণা থেকে ট্যাবলেটটা ডিসলভ হওয়া শুরু করলো। যে টাইমটাতে সেটা শুরু হলো ওটাকেই বলে ডিসইন্টিগ্রেশন টাইম। ডিসইন্টিগ্রেটিং হিসেবে আমরা কি কি ব্যবহার করি? স্টার্চ ব্যবহার করি, ক্রস কার্মেলোজ ব্যবহার করি, সোডিয়াম স্টার্চ গ্লাইকোলেট, কার্বক্সি মিথাইল সেলুলোজ, মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজও ব্যবহার করি। একটা ডিসইন্টিগ্রেন্ট দেওয়ার কারণে ট্যাবলেটটা মানে ডিসলভ হতে তাকে সাহায্য করে।
ডিসইন্টিগ্রেশন হওয়ার পর ডিসোলিউশন হবে, তারপরেই তো যে ট্যাবলেটটা অ্যাবজর্পশন প্রসেসটা শুরু হবে। আরো কি কি এজেন্ট আমরা ব্যবহার করি? লুব্রিকেন্ট ব্যবহার করি। লুব্রিকেন্টটা কেন ব্যবহার করি? Lubricants prevents the adhesion of tablet material to the surface, মানে আমরা যে একটা ডাইসের মধ্যে ট্যাবলেটের একটা শেপ দিব, ওটার সাথে যাতে লেগে না যায়, এজন্য একটা লুব্রিকেন্ট ব্যবহার করি। লুব্রিকেন্ট হিসেবে স্টিয়ারিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম স্টিয়ারেট এগুলি ব্যবহার করা হয়। মিনারেল অয়েলস, জিঙ্ক স্টিয়ারেটও ব্যবহার করা হয়। কালারেন্ট, কালারেন্ট কেন দেই? যে একটা ট্যাবলেট শুধু সাদা ট্যাবলেট কেমন লাগবে, যেমন বেশিরভাগ ডিপ্রেশনের পেশেন্টদের কি দেওয়া হয়, কালারফুল ট্যাবলেট দেওয়া হয়, যাতে অন্তত ট্যাবলেটটা দেখেও তার কিছুটা ডিপ্রেশন কমে। আর ধরো একটা পেশেন্ট মাল্টিপল ড্রাগ খাচ্ছে, সবই যদি সাদা হয়, কোনো এক্সট্রিম এজের বয়স্ক পেশেন্ট, তার চিনতে অসুবিধা হবে। এই জন্য এক একটা ট্যাবলেট যদি এক একটা কালার হয়, পেশেন্টের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও হয়, আবার আইডেন্টিফিকেশন করতেও সুবিধা হয়। কালারিং এজেন্ট হিসেবে আমরা কি কি ব্যবহার করি? ব্রিলিয়ান্ট ব্লু, ইন্ডিগোলিন, ফাস্ট গ্রিন, ইরাইথ্রোসিন। রেড ট্যাবলেটের ক্ষেত্রে ইরাইথ্রোসিন ব্যবহার করা হয়। সুইটেনিং এজেন্ট, যেসব ট্যাবলেট বিটার টেস্টের, ওইসব ক্ষেত্রে আমরা সুইটেনিং এজেন্ট হিসেবে কি কি ব্যবহার করতে পারি? ম্যানিটল, ডেক্সট্রোজ, সুক্রোজ, এগুলি সবই তো মিষ্টি। ডেক্সট্রোজ, সুক্রোজ এগুলি হলো গ্লুকোজের এক একটা ফর্ম। সরবিটল দিতে পারি, স্যাকারিন দিতে পারি, যাতে বিটার টেস্টের কারণে পেশেন্টের কমপ্লায়েন্স কমে না যায়। যদি একটা পেশেন্টকে একটা অ্যান্টিএমেটিক দাও যেটা এত বিটার টেস্ট যে পেশেন্টের আবার নশিয়া হচ্ছে, তাহলে তো আর ওটা পারপাস ফিল করলো না। এই জন্য সুইটেনিং এজেন্ট দেওয়া হয়। ফ্লেভারিং এজেন্ট দেওয়া হয় সাধারণত যেসব ট্যাবলেট চুয়েবল, যেমন অ্যান্টাসিড বা অ্যালবেন্ডাজল। আর কি কি আছে? ভিটামিন সি ট্যাবলেট আছে, কিছু ক্যালসিয়াম প্রিপারেশন যেটা বাচ্চাদের দেওয়া হয়, ওটাও চুয়েবল প্রিপারেশনে পাওয়া যায়। আবার দেখবে কিছু ট্যাবলেট আছে ডিটি বলে, ওডিটি, ওরালি ডিসপার্সিবল ট্যাবলেট, মানে মুখে জিহ্বায় দিলে জাস্ট স্যালাইভার সংস্পর্শে আসার সাথে সাথে ডিসোলিউশন শুরু হয়। ওগুলিতে ফ্লেভারিং এজেন্টটা খুব ইম্পর্টেন্ট। ফ্লেভারিং এজেন্ট হিসেবে আমরা পিপারমেন্ট অয়েল, ভ্যানিলা ফ্লেভার অথবা অরেঞ্জ ফ্লেভার ব্যবহার করতে পারি। আবার অনেক সলিউশন সাসপেনশন যেগুলি বাচ্চাদের দেই আমরা, দেখবে যে ভ্যানিলা ফ্লেভার বা ব্যানানা ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার এগুলি থাকে। এই সবগুলি হলো এক্সিপিয়েন্ট। এটা রিটেনে খুব একটা আসে না, কিন্তু অস্পিতে আসে। এখন আসলে এই যে আমরা ডোজেস ফর্মুলেশন পড়লাম চারটা, সলিড, সেমি সলিড, লিকুইড, অ্যারোসল, সবগুলি তো আমরা ওরালি দিতে পারবো না, ওরাল রুটে দিতে পারবো না। এক একটা ফর্মুলেশন আমাকে এক একটা রুটে দিতে হবে, এক একটা পারপাসে, এক একটা কন্ডিশনে, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, এজ অনুযায়ী, ইমার্জেন্সি সিচুয়েশন অনুযায়ী এক একটা রুটে আমাকে ড্রাগগুলি দিতে হবে। এটাই হলো রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটা দিয়েই ফার্মাকোকাইনেটিক্স এর শুরু, যে একটা ড্রাগ একটা ফর্মুলেশনে থাকলো, তুমি একটা রুট দিয়ে সেটা অ্যাডমিনিস্ট্রেট করলে, ধরো ওরালি, তারপরে শুরু হবে ফার্মাকোকাইনেটিক্স, যে ড্রাগটা প্রথমে কি হবে, ডিসইন্টিগ্রেশন হবে, ডিসোলিউশন হবে, অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হওয়ার পর ডিস্ট্রিবিউশন হবে, একই সাথে মেটাবলিজম শুরু হয়ে যাবে, এক্সক্রিশন শুরু হয়ে যাবে। আর একই সাথে সাইমালটেনিয়াসলি ফার্মাকোডিনামিক্স, মানে ড্রাগটা কাজ করা শুরু করবে, তার ফার্মাকোলজিক্যাল ইফেক্টের সাথে সাথে কিছু অ্যাডভার্স ইফেক্টও দিবে। এখন দেখি আমরা রুট গুলি কি কি আছে। একটা তো ওরাল রুট, এটা খুব সহজ, তোমরা ভাগ করে নিবে ওরাল, প্যারেন্টারাল, টপিক্যাল এভাবে। সাবলিঙ্গুয়াল, ইনহেলেশন, ট্রান্সডার্মাল প্যাচ। ট্রান্সডার্মাল প্যাচে সাধারণত লিপিড সলিউবল এজেন্ট গুলি দেওয়া হয়। এই প্যাচের মাধ্যমে স্কিনে ওই যে স্কচ টেপের মতো বা ব্যান্ডএইড গুলি আছে না, ওরকম লাগিয়ে দেওয়া হয়। লিপিড সলিউবল এজেন্ট স্কিন দিয়ে আস্তে 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 অ্যাবজর্পশন হয়।
এক্ষেত্রে আমরা প্রলং ডিউরেশন অফ অ্যাকশন পাই। রেকটাল, সাপোসিটরি, টপিক্যাল দেই, ইনজেক্টেবল কি কি দেই, ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস, আরো অনেক রুটে দেই, যেমন ইন্ট্রাথিক্যাল, ইন্ট্রা আর্টিকুলার, জয়েন্টে দেই, ট্রামসিনোলন, যে স্টেরয়েড দেই, ইন্ট্রা আর্টিকুলার। আর কি কি ফর্মুলেশন আছে, আর কি কি রুট আছে? টপিক্যালের মধ্যে অকুলার আছে, নেজাল আছে। দেখো এখানে একটা ফিগার দিয়ে ইন্ট্রামাসকুলার আর সাবকিউটেনিয়াস ইনজেকশনের ডিফারেন্সটা বলেছে। ইন্ট্রামাসকুলার মানে এটা দেখো মাসল, সরাসরি মাসলে যাবে। তোমরা যদি সিরিঞ্জটা খেয়াল করো দেখবে যে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়ার জন্য যে সিরিঞ্জটা, ওটা নিডলটা বড়, আর যেটা সাবকিউটেনিয়াস ইনজেকশন, যেটা দিয়ে পেশেন্ট ইনসুলিন দেয় বা হেপারিন, অ্যানোক্সাপেরিন, যে প্রিফিল্ড একটা ইনজেকশনে থাকে, ওটা দেখবে যে ওটার সিরিঞ্জটা একটু, নিডলটা একটু ছোট হয়। ইন্ট্রামাসকুলারের নিডলটা বড় হয় যাতে সরাসরি এটা মাসলে চলে যায়। আর সাবকিউটেনিয়াস ইনজেকশন বলে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে, কিন্তু যদি পেশেন্ট খুব একটা ওবেস না হয়, লিন এন্ড থিন পেশেন্টের ক্ষেত্রে সিরিঞ্জটা কিন্তু সোজা করেও দেওয়া যায়। কারণ তুমি দেখো নিডলটা তো ছোট, ওটা তুমি সোজা করে দিলেও এই লেয়ারেই যাবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলেও এই লেয়ারেই যাবে সাবকিউটেনিয়াস টিস্যুতে। তবুও বলা হয় যে সাবকিউটেনিয়াস ইনজেকশনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয়। ওয়ার্ডে যখন যাবে, ডায়াবেটিক পেশেন্ট থাকলে যখন তাকে ইনজেকশন দিবে, হয় সিস্টার দেখ বা পেশেন্ট নিজে দেখ বা তুমি দাও বা তোমার ফ্রেন্ডরা দেখ, খুব ভালো করে প্রসিডিউরটা খেয়াল করবে কিভাবে দিতে হয়। স্কিনটা আগে একটু লিফট করে নিতে হয়। রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা ক্যাটজাং এর চেয়ে লিপিং কোটে বেশি ভালো করে আছে। ক্যাটজাং এ খুব একটা ডিটেলস নেই, কিন্তু লিপিং কোটে আছে, তোমরা এটা লিপিং কোট থেকে পড়বে। এখানে ফিগার সহ খুব সুন্দর করে দেওয়া থাকে। এখানে দেখো ইন্ট্রাভেনাস আর ইন্ট্রামাসকুলার ইনজেকশনের একটা ডোজ রেসপন্স কার্ভ দেখিয়েছে। তুমি যদি একটা ইন্ট্রাভেনাস মিডাজোলাম দাও কি হবে? খুব সহজে পিক ব্লাড কনসেন্ট্রেশনে চলে যাবে, কারণ ইন্ট্রাভেনাসে ড্রাগের অ্যাবজর্পশনের দরকার হয় না, সরাসরি ব্লাডে গেল, পিক লেভেল হলো, তারপর খুব তাড়াতাড়ি ডিক্লাইন করলো। কিন্তু যদি তুমি ইন্ট্রামাসকুলার দাও, পিক লেভেলে উঠবেও স্লোলি, আবার ইফিকেসিটা কম। এখন আসো এই চার্টের মধ্যে বিভিন্ন রুটের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলি দেওয়া আছে। মাঝে মাঝে পরীক্ষায় আসে যে সাবকিউটেনিয়াস রুটের কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ লেখো বা ইন্ট্রাভেনাস রুটের কয়েকটা অ্যাডভান্টেজ লেখো। এগুলি খুব সহজ, জাস্ট মনে রাখবে যে এই পয়েন্টটা এই রুটের ক্ষেত্রে এই পয়েন্টে ইম্পর্টেন্ট। যেমন ইন্ট্রাভেনাস এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হলো বায়োঅ্যাভেলেবিলিটি 100%, এটা অ্যাবজর্পশনের দরকার হয় না, আমি ইমার্জেন্সি পেশেন্টকে দিতে পারি। এই স্পেশাল অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলি মনে রাখা জরুরি। দেখো প্রথমে আমরা আসি ওরাল। ওরাল রুটে অ্যাবজর্পশনটা হবে ভেরিয়েবল। কেন? আমরা নেক্সট ক্লাসে অ্যাবজর্পশন পড়বো। অ্যাবজর্পশনের বিভিন্ন ফ্যাক্টর আছে যেটা অ্যাবজর্পশনকে এফেক্ট করে, আমরা সেটা পড়বো। ওরাল রুটে দিলে বায়োঅ্যাভেলেবিলিটি ভেরিয়েবল হবে, কারণ অ্যাবজর্পশনের প্যাটার্নটা ভিন্ন। অনেক কিছু ফেস করতে হয় একটা ওরাল ড্রাগকে, যেমন ফাস্ট ফাস্ট মেটাবলিজম হতে পারে, অথবা কি হতে পারে, অ্যাবজর্ব নাও হতে পারে যদি ওয়াটার সলিউবল হয়। আমরা নেক্সট ক্লাসে ওটা পড়বো। অ্যাডভান্টেজ কি, যে দেখা যায় যে বেশিরভাগ ড্রাগই আমরা ওরাল রুটে দেই, ট্যাবলেট ফর্মুলেশন বা সাসপেনশন, সিরাপ। ইট ইজ দ্য মোস্ট সেফ and most common economical route of drug administration. Safe, most common, convenient, পেশেন্টের কমপ্লায়েন্স ও ভালো হয়। প্রতিদিন যেগুলি প্রতিদিন ড্রাগ লাগে, যেমন হাইপারটেনশন এর, ডায়াবেটিসের, সেগুলি তো পেশেন্টকে ওরালি দিলেই ভালো। আর ডিসঅ্যাডভান্টেজ কি, যে বায়োঅ্যাভেলেবিলিটি ভেরিয়েবল, লিমিটেড অ্যাবজর্পশন হতে পারে,
আবার ফুড ড্রাগ ইন্টারাকশন হয়, ফুডের সাথে ইন্টারাকশন হয়, ফুড মে এফেক্ট অ্যাবজর্পশন। পেশেন্ট কমপ্লায়েন্স, অনেক পেশেন্টই আছে দেখবে যে ওরালি ড্রাগ খেতে চায় না, শুধু বাচ্চারা না বড়রাও, যে বলে যে ট্যাবলেট গিললেও মনে হয় যে গলায় আটকে আছে। ড্রাগস মে বি মেটাবোলাইজড বিফোর সিস্টেমিক অ্যাবজর্পশন, মানে যে ফাস্ট মেটাবলিজম হয়ে যেতে পারে। এখন আসো ইন্ট্রাভেনাস। ইন্ট্রাভেনাসে কোনো অ্যাবজর্পশনের দরকার হয় না। সরাসরি আমরা কি করি, সরাসরি তো ভেইনের মধ্যে দেই, মানে সরাসরি ব্লাডে চলে গেল, অ্যাবজর্পশনের কোনো দরকার হলো না। তাই বায়ো অ্যাভেইলেবিলিটি 100%, মানে যতটুকু ড্রাগ দিবে তুমি ততটুকুই পাবে সিস্টেমিক সার্কুলেশনে। ইমিডিয়েট ইফেক্ট, একটা পেশেন্টের ইমার্জেন্সি কন্ডিশন বা আনকনশাস পেশেন্ট, অনেক লার্জ ভলিউমে ড্রাগ দরকার, তুমি তাকে ইন্টারভেনাসলি ড্রাগ দিয়ে দিলে, ইন্টারভেনাসলি কিন্তু ওই স্যালাইন গুলিও দেওয়া হয়। ডোজটা টাইট্রেট করতে পারো, যতটুকু ডোজ, ধরো 5 মিলিগ্রাম দরকার, তুমি 5 মিলিগ্রামই দিতে পারলে। আইডিয়াল ফর হাই মলিকুলার ওয়েট প্রোটিন এন্ড পেপটাইড ড্রাগস, কারণ হাই মলিকুলার ওয়েট ড্রাগ দিলে অ্যাবজর্পশন হবে না, প্রোটিন অথবা পেপটাইড ড্রাগ দিলে প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ভেঙে যাবে, এইসব ড্রাগের ক্ষেত্রে আমি ইন্টারভেনাসলি ড্রাগটা দিতে পারি। আর এটা ডিসঅ্যাডভান্টেজেস কি, যে অয়েলি সাবস্টেন্স গুলি দেওয়া যায় না, পেইনফুল হয়, বোলাস ইনজেকশন দিলে অ্যাডভার্স ইফেক্ট হতে পারে, এটা স্পেশাল স্ট্রিক্ট অ্যাসেপটিক প্রিপারেশন লাগে, আর সবাই দিতে পারে না, যেমন স্পেশালি ট্রেইনড পারসন লাগে ইন্টারভেনাস ইনজেকশন দেওয়ার জন্য। আর ইন্টারভেনাসলি তুমি যে কোনো ড্রাগ দাও, এটা অবশ্যই স্লোলি দিতে হয়। তুমি যখন ওয়ার্ডে যাবে, সিস্টার কেউ বলবে তোমরা নিজেরা দিলে নিজেরাও, যে কোনো ইন্টারভেনাস ইনজেকশন মাস্ট বি গিভেন স্লোলি, এটা কিন্তু একটা রুল। আর অবশ্যই স্ট্রিক্ট অ্যাসেপটিক প্রিকশন নিতে হবে। এখন আসো সাবকিউটেনিয়াস রুট, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট রুট। কেন? কারণ এখান থেকে স্লো এন্ড সাস্টেইন রিলিজ হয়, এই দুটো ওয়ার্ড মনে রাখবে, স্লো এন্ড সাস্টেইনড। সাবকিউটেনিয়াস রুটে ড্রাগ দিলে এটার অ্যাবজর্পশনটা ভেরিয়েবল হয়। Suitable for slow release drugs, ideal for some poorly soluble suspension. এটা অ্যাডভান্টেজ লিখতে পারো যে স্লো এন্ড সাস্টেইন রিলিজ হয়, আর বায়োঅ্যাভেইলেবিলিটি ইজ মোর দ্যান ওরাল রুট। সেলফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ পসিবল, মানে ইনসুলিন তো পেশেন্টের প্রতিদিন দিতে হয়, পেশেন্ট নিজে নিজে দিতে পারে, সেলফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ পসিবল। আর কি কি হতে পারে, অবশ্যই এটা একটা পেইনফুল প্রসিডিউর, একটা জায়গায় পেশেন্ট ইনসুলিন দেয় রিপিটেডলি, ওইখানে দিতে দিতে সেখানে কি হয়, লাইপোঅ্যাট্রফি হয়, লাইপোডিস্ট্রফি হয়, নেক্রোসিস হতে পারে। নেক্রোসিস হয় যদি ড্রাগটা ইরিটেটিং হয়। আর আমি একসাথে লার্জ ভলিউম দিতে পারবো না সাবকিউটেনিয়াসলি, লার্জ ভলিউম কোন রুটে দিতে পারবো, ইন্ট্রাভেনাসলি দিতে পারবো। সাবকিউটেনিয়াস রুটে ইনসুলিন ছাড়া আর কি কি ড্রাগ দেওয়া হয় বলতে পারবে? আর একটা ড্রাগ বলো, পরীক্ষার সময় জানতে চায়। হেপারিন, হ্যাঁ। আর ডিপো প্রিপারেশন, ডিপোতে সাধারণত আমরা কি দেই, কিছু কিছু ভ্যাকসিনও দেওয়া হয়, আবার কন্ট্রাসেপটিভসও দেওয়া যায়। এখন আসো ইন্টারমাসকুলার। ইন্টারমাসকুলারের অ্যাবজর্পশনও ভেরিয়েবল, কিন্তু 90% এর মতো। ইন্ট্রাভাস্কুলারের মতো আইভির মতো 100% না। It is also suitable for moderate volume of drug, মানে ইন্টারভেনাসের মতো লার্জ ভলিউম একবারে দিতে পারবে না। আর লিপিড সলিউবল বা অয়েলি ভেহিক্যালের ড্রাগ গুলি ইন্টারমাসকুলারলি দিতে পারবে, ওটা যদি ইন্টারভেনাসলি দাও, আমি বলেছি যে ইন্টারভেনাসলি ওয়াটার সলিউবল ড্রাগ গুলি দেওয়াই
বেশি সুইটেবল। লিপিড সলিউবল ড্রাগ ইন্ট্রাভাস্কুলারলি দিলে পেইনফুল হয়, ইরিটেশন করে। আর অ্যাডভার্স ইফেক্ট কি কি হয়? পেইনফুল, খুব পেইনফুল ইন্ট্রামাসকুলার ইনজেকশন, ইন্ট্রামাসকুলার হেমোরেজ হতে পারে। হিমোফিলিয়ার পেশেন্টদের ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া যায় না। আবার ধরো একটা পেশেন্টের বুকে ব্যথা নিয়ে আসলো, তার এমআই হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফেকশন, তখন তুমি তাকে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিবে না, কারণ আমরা এমআই এ যে এনজাইম গুলি দেখি ক্রিয়েটিনিন কাইনেস, ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়ার কারণে কি হয়, মাসেল ইনজুরি হয় না, তখন ক্রিয়েটিন কাইনেস এনজাইমটা বেড়ে যেতে পারে। এজন্য ল্যাব টেস্টটা আমি মানে রিপোর্টটা ঠিক পাবো না। ইন্ট্রামাসকুলার ইনজেকশনের কারণেও ক্রিয়েটিন কাইনেস পেশেন্টের বেড়ে যেতে পারে। এজন্য কি কোন কোন কন্ডিশনে দিতে পারবো না, এমআই নিয়ে আসলে, বুকে ব্যথা নিয়ে আসলে, বা পেশেন্টের হিমোফিলিয়া থাকলে, এইসব ক্ষেত্রে আমি ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিতে পারবো না। আর পেশেন্ট যদি অ্যান্টিকোয়াগুলেন্ট কোন ড্রাগ পায়, তাকেও ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়ার আগে খুব সাবধানে দিতে হবে। ট্রান্সডার্মাল প্যাচ অ্যাবজর্পশনটা কেমন হয়? স্লো এন্ড সাস্টেইন। আর দেখো ওরাল ছাড়া বাকি সব রুটে তোমরা লিখতে পারো যে বাইপাস দ্য ফার্স্ট পাস মেটাবলিজম। ট্রান্সডার্মাল রুটেও ফার্স্ট পাস মেটাবলিজম হয় না। এটা একটা পেইনলেস, একটা ইজি প্রসিডিউর, জাস্ট একটা প্যাচ লাগিয়ে রাখবে। এখানে কি লিপিড সলিউবল এজেন্ট গুলি দিতে হবে, আমরা লং ডিউরেশন অফ অ্যাকশন পাবো। ডিসঅ্যাডভান্টেজ কি? সাম পেশেন্টস আর অ্যালার্জিক টু প্যাচেস, ইরিটেশন হতে পারে। ড্রাগটা অবশ্যই লিপিড সলিউবল হতে হবে, হাইলি লিপিড সলিউবল। আর সব ড্রাগ দেওয়া যায় না, লিমিটেড কিছু ড্রাগ দেওয়া যায়। ট্রান্সডার্মাল প্যাচের মাধ্যমে আমরা কোন কোন ড্রাগ দিতে পারি এটা নেক্সট ক্লাসে আমি পড়া ধরবো। গত ক্লাসে কি যেন আমি পড়া দিয়েছিলাম, মনে আছে কারো? গত ক্লাসে আমি কি পড়তে বলেছিলাম আমি নিজেই ভুলে গেছি। একটা ছিল রিসিপ্টরের ডাউন রেগুলেশন আর আপ রেগুলেশন, পড়েছিলে? বলতে পারবে? রেকটাল রুটের অ্যাবজর্পশনটা হয় ইরেটিক এন্ড ভেরিয়েবল। পার্শিয়ালি বাইপাস ফার্স্ট পাস ইফেক্ট, বাইপাস ডিস্ট্রাকশন বাই স্টমাক অ্যাসিড। অ্যান্টিএমেটিক ড্রাগ গুলি রেকটালি দেওয়াই ভালো, কারণ পেশেন্টের তো ভমিটিং হচ্ছে, ওরালি দিতে পারবে না। Drugs may cause irritation to the rectal mucosa and not a well accepted route, মানে সব পেশেন্ট দিতে চায় না সাপোসিটরি রেকটাল রুটে। নাও ইনহেলেশন রুট। কেন আমরা ইনহেল রুটে ড্রাগ দেই? যে সরাসরি সাইট অফ অ্যাকশনে যাবে। একটা পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা, সালবিউটামল দিলে ওটা ওরালি দিলে তার সাইড ইফেক্ট, সিস্টেমিক সাইড ইফেক্ট হবে। এইজন্য আমি বেটার টু গিভ ইনহেল রুটে। ইনহেল রুটে দিলে সরাসরি সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে লাংসে চলে যাবে, সিস্টেমিক সাইড ইফেক্ট কম হবে, বায়োঅ্যাভেলেবিলিটি বেশি হবে, অ্যাবজর্পশন ইজ র‍্যাপিড, ইমিডিয়েট ইফেক্ট পাবো। ফিউয়ার সিস্টেমিক সাইড ইফেক্ট। আর কি হয় যে এটা সরাসরি ব্রেনে চলে যায়, এইজন্য অ্যাডিকটিভ রুট। আর সব পেশেন্ট কিন্তু ইনহেলেশন রুটে ড্রাগ দেওয়ার জন্য, ইনহেলার দেওয়ার জন্য একটা স্পেশাল প্রসিডিউর লাগে, সব পেশেন্ট দিতে পারে না। অনেক সময় ইনহেলার দিয়ে ঢোক গিলে ফেলে বা ভালো করে দিতে পারে না, যেভাবে ব্রিদিং করার কথা সেভাবে করে না। এইজন্য কোনো পেশেন্টকে যদি তুমি ইনহেলার দাও, অবশ্যই তাকে তোমার টেকনিকটা, তোমাদের তো এটা প্রসিডিউর স্টেশনে আছে, তোমরা নিজেরাও ভালো করে শিখে নিবে, আর সব পেশেন্টকে, সব রিলেটিভসকে এটা প্র্যাকটিক্যালি করে দেখাতে হয়, না তো পেশেন্ট বুঝতে পারে না। সাবলিঙ্গুয়াল ডোজ, সাবলিঙ্গুয়াল রুটে আমরা কি কি দেই? অ্যান্টি অ্যাঞ্জাইলান ড্রাগ দেই। কেন দেই? যাতে আমি র‍্যাপিড অনসেট অফ অ্যাকশন পাই,
আর ফার্স্ট পাস ইফেক্টটাকে বাইপাস করতে পারি। স্টমাক অ্যাসিড দিয়ে যেসব ড্রাগ ডিস্ট্রাকশন হয়ে যায় সেটাও দিতে পারি। সাবলিঙ্গুয়াল রুটেও আমি সব ধরনের ড্রাগ দিতে পারি না, লিপিড সলিউবল ড্রাগ দিতে হবে। may lose the part of the drug if swallowed, পেশেন্ট যদি গিলে ফেলে, ঢোক গিলে, তাহলে সাবলিঙ্গুয়ালটা ওরাল ড্রাগ হয়ে যাবে, মানে মুখ দিয়ে চলে যাবে সোয়ালো করার সাথে সাথে। আর লার্জ ডোজেও আমি দিতে পারবো না। দেখবে যে গ্লিসারাইল ট্রাইনাইট্রেট, যেটা আমি সাবলিঙ্গুয়াল ট্যাবলেট, ওটা হলো অনলি 0.6 মিলিগ্রাম, আর যেটা 0.6 না 0.5 মিলিগ্রাম, আর যেটা আমি ওরালি দেই ওটা 2.6 মিলিগ্রাম। কেন? কারণ সাবলিঙ্গুয়াল রুটে আমি লার্জ ডোজ দিতে পারি না, আর ওরাল রুটে বেশি। কেন? কারণ আমি জানি যে গ্লিসারিন ট্রাইনাইট্রেট দিলে ওটা ফার্স্ট পাস ইফেক্ট হবে, এজন্য ওই ইফেক্টটা হওয়ার পরেও যাতে কিছু ড্রাগ আমি ফার্মাকোলজিক্যাল ইফেক্টের জন্য পাই, এজন্য ওটা ডোজটা একটু বেশি হয়। তাহলে আজকে আমরা ডোজেস ফর্ম আর রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পড়লাম। এর মধ্যে যে কোশ্চেন গুলি আসে ওগুলি তো বলেই দিলাম। এক্সিপিয়েন্টটা আসে অসপিতে, আর রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, কিছু কিছু স্পেশাল রুটের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা আসে। এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে আমরা অ্যাবজর্পশন অফ ড্রাগ পড়ব। তোমরা কি একটা নোটিস পাওনি যে অনলাইন ক্লাসে পার্সেন্টেজ কম হলে পরীক্ষার জন্য এলিজিবল হবে না? কেন মাত্র 14 জন? 14 জন না, 13 জন। বাকিরা কোথায়? কেউ কথা বলো দেখি, কে আছে? রোল 7, রোল 8, বাকিরা কোথায়? ফারহানা, দেখি। রোল 11, বন্ধুরা কোথায়? কেন ক্লাস করে না? সেপ্টেম্বর থেকে যদি তোমাদের ক্লাস শুরু হয়ে যায়, কলেজ শুরু হয়ে যায়, প্রফেট ডেট কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। তোমরা কি সেরকম ভাবে প্রিপারেশন নিচ্ছ? রিটেনে বলো, প্রিপারেশন নিচ্ছ পরীক্ষার জন্য? তোমার বন্ধুরা ক্লাস করে না কেন? ওরা কি জানে না যে রেগুলার ক্লাস হচ্ছে? এই প্রতিদিনই 10-11 জন নিয়ে ক্লাস করি। ক্লাসগুলি তো হচ্ছে তোমাদের ভালোর জন্যই, যাতে তোমরা ভুলে না যাও, একটা মানে পড়ালেখার মধ্যে থাকো। বাসায় তো শুধু বসে থাকলে পড়বে না। কেন ক্লাসগুলি করো না? নিজেরা তোমরা পড়তে নিলে দেখবে যে কোন চ্যাপ্টার পড়বো, একদিন ভাববে যে এই চ্যাপ্টার পড়ি, একদিন ভাববে সিভিএস পড়ি। আর যদি তুমি ক্লাসের সাথে লেকচার ক্লাসের সাথে পড়ো, একটা ফিক্সড চ্যাপ্টার, সপ্তাহে 3টা ক্লাস হয়, ওই 3টা সাবজেক্ট 3টা টপিকস পড়লেও তো অনেক পড়া হয়ে যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে অ্যাবজর্পশন পড়াবো, আর তোমরা এই জেনারেল প্রিন্সিপালস আমার সাথে সাথে পড়ে ফেলবে। পরে যদি কলেজ খুলে যায়, প্রফেট ডেট দিয়ে দেয়, তখন কিন্তু আর রিভিশন ক্লাস নেওয়ার সময় থাকবে না, তখন রিটেনের জন্য ভালো করে পড়তে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।